ভারত কি করবে যদি এইভাবে চীনকে যেভাবে ডাকা হচ্ছে বাংলাদেশের ভেতরে তাদের একটা বেস বানানোর জন্য, যদি সত্যি সত্যি এটা সম্ভব হয়, তাহলে ভারতের কাছে কি এটা একটা বড় থ্রেট? ভারত কি ভাবছে, আসুন সেদিকে এবার নজর দিই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, ভারতের কাছে এটা কত বড় থ্রেট বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী অলরেডি বিমস্টেকে যখন ওই 10-15 মিনিট মোহাম্মদ ইউনূস দেখা করতে চাইলেন, আমি জানি না দেখা করাটা, প্রথম কথা এটা আমার অ্যাবসলিউটলি পার্সোনাল ওপিনিয়ন অফ মাইন্ড, যে দেখাটা করা উচিত কিনা, লেজিটিমেসি দেওয়া উচিত কিনা একদম সেলফ অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার অফ বাংলাদেশ, এই লেজিটিমেসিটা দেওয়া উচিত কিনা আমি কূটনীতিদের ওপর ছেড়ে দিচ্ছি, যারা কূটনীতি নিয়ে আরো বিশেষ করে জানেন। আমি সামরিক বাহিনীর একজন অফিসার, তো আমি এটা নিয়ে বিশেষ, তবে আমার এই প্রশ্ন চিহ্নটা আমি রেখে দিলাম। তবু যেখানে আমাদের প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করেছে, এই সৌজন্যটা দেখিয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেই সৌজন্যতার মধ্যে দিয়ে উনি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূসকে, যে আপনি যে প্রভোকিং স্টেটমেন্ট দিচ্ছেন, বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে, এই প্রভোকিং স্টেটমেন্ট গুলো থেকে বিরত থাকুন, কারণ এই 7 সিস্টার্স ইজ পার্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ বাংলাদেশ। এবং এই 7 সিস্টার ল্যান্ডলক, এই 7 সিস্টারে বে অফ বেঙ্গলে অ্যাক্সেস নেই। আপনার 4076 কিলোমিটারে প্রায় 64-র মধ্যে 48 থেকে জেলার কোনোটাই সমুদ্রের অ্যাক্সেস নেই। তাতে কি হচ্ছে, তার মানে কি ভারত বলতে যে 48টাই 64-র মধ্যে 48 জেলা, 48টা জেলা বাংলাদেশের আমরা নিয়ে নেবো? মানে এই সূক্ষ্মভাবে কথাগুলো ভাসিয়ে দেয়, প্রভোকিং স্টেটমেন্ট থেকে বিরত থাকা উচিত। এক, দ্বিতীয়ত যেসব মাইনরিটির ওপর যে নির্যাতন অত্যাচার করছে বিভিন্ন জায়গায়, 5ই অগস্টের পর মন্দির ভাঙার থেকে নিয়ে হিন্দুদের ওপর অত্যাচার, বৌদ্ধদের ওপর অত্যাচার, ইসাইদের ওপর অত্যাচার করছে, এগুলোর থেকে বিরত থাকা উচিত। এবং ডেভেলপমেন্টের ইস্যু হোক, বাংলাদেশের সাথে ভারত পাশে থাকবে। বাংলাদেশ ভারতের বন্ধু দেশ, যতটা সাপোর্ট করা দরকার। আজকেও প্রধানমন্ত্রী অথবা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটাও কুশব্দ বাংলাদেশের বিরুদ্ধে কেউ ব্যবহার করেনি, এবং আমরাও করিনি, আমরা কোনোদিন করব না। তবু যে দুঃসাহস দেখাচ্ছে এই J-17, হঠাৎ এই এয়ার স্কোয়াড্রন, 3টে স্কোয়াড্রন বাংলাদেশে আসবে কেন? এক, দ্বিতীয়ত আপনি পাকিস্তানে কোয়েটা 28 স্কোয়াড্রন, পাকিস্তান কোয়েটা, পাকিস্তান এয়ারফোর্স, তাদের আপনি রেড কার্পেট দিয়ে বাংলাদেশে নিয়ে আসছেন কেন? সামনে দেখাচ্ছেন যে আপনাদের J-17, আপনারা 20খানা, হঠাৎ যে বাংলাদেশ এক মুঠো চাল দিতে পারছে না, তার এখন স্বপ্ন দেখেছে মোহাম্মদ ইউনূস, তাদের এখন যুদ্ধ বিমান কেনার প্রয়োজনটাই বাকি, J-17 কেনার প্রয়োজনটা কোথায়? আর তার জন্য 28 স্কোয়াড্রন যারা কোয়েটায়, যেখানে বালুচিস্তানে ছিন্ন ভিন্ন পাকিস্তানের সৈন্য হয়ে গেছে, যেখানে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময়ের অপেক্ষা, সেইখানকার একটা এয়ারফোর্স বেস, তাদের অফিসাররা আসছে কোথায়? বাংলাদেশে, টু গিভ ট্রেনিং এন্ড সাপোর্ট অন J-17 এই বাংলাদেশের এয়ারফোর্সকে। এইটার পেছনে এই সমস্ত কিছু কিন্তু বোরখা পরে করছেন, পেছনে আপনাদের ফন্দি অন্যরকম ফন্দি আসছে। এবং 5ই অগস্টের পর 2024-এর পর আপনি যেসব ফন্দি আসছেন আমাদের কাছে ক্লিয়ার, কারণ আমরা যারা আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা অ্যানালিসিস করছি, দেখছি, আমাদের বিভিন্ন সোর্সেস আছে, আমরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আপনাদের মনিটর করছি, আমাদের বিভিন্ন এজেন্সি আপনাদের মনিটর করছে, তো আমরা আপনাদের সমস্ত ঘটনা জানি। এই দুঃসাহস দেখাবেন না। আপনাদের 18 কোটি মানুষদের, এর মধ্যে বেশিরভাগ মানুষ ডেমোক্রেটিক সেকুলার, এরা আপনার ইসলামিক যে মৌলবাদী জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে চারা দিয়ে উঠিয়ে আপনি রেড কার্পেট দিচ্ছেন, যে ভারতের বিরুদ্ধে ISI এর মদতে এরা যেন একটা দুঃসাহসিক কোনো ঘটনা ঘটায়, তার থেকে আমার মনে হয় ইউনূস বিরত থাকা উচিত। বিশেষ করে উনি এখন নিজেকে পিতৃদেব ভাবছেন বে অফ বেঙ্গলে, যে পাকিস্তান 26/11 করার পর যে ঘটনা ঘটেছিল, সে বালাকোট হোক অথবা পাকিস্তানের মধ্যে ঢুকে যে আমরা ঘরে ঢুকে মেরেছিলাম, সেটা যেন বাংলাদেশের ওপর ভারতকে না করতে হয়। এইটা মোহাম্মদ ইউনূসকে একটা ছোট্ট, আমার একটা ছোট্ট সাজেশন ওনাকে আমি দিলাম। কিন্তু এখানে কর্নেল চৌধুরী একটা প্রশ্ন, যে একদিকে উনি পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছেন,
চীনকে বিমান ঘাঁটি বানানোর জন্য দেশে অভ্যর্থনা জানাচ্ছেন, অন্যদিকে তিনি কেন বিমস্টেকে, সেখানে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন, এর আগেও তিনি বহুবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার, তার সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার, তাহলে একদিকে বিমস্টেকে তিনি কথা বলছেন, অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন, আসল উদ্দেশ্যটা কি? দেখুন, আসল উদ্দেশ্যটা হচ্ছে উনি তো একটা পাপেট, ওনাকে কেউ চালিত করছে। আগে একটা ডিপ স্টেট ক্লিন্টন ফাউন্ডেশনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনাকে দিয়ে এই পুরো কমপ্লিট বাংলাদেশে কুটা করা হলো। এটা তো কোনো ছাত্র অভ্যুত্থান ছিল না, এটা হচ্ছে মৌলবাদীদের অভ্যুত্থান। তো মৌলবাদী অভ্যুত্থান নিয়ে এলো, ওনাকে প্যারিস থেকে নিয়ে এসে প্যারাশুটে বসানো হলো। এবং উনি যে চায়নায় গেল, আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, চায়না আর একটা কথা হয়েছে, ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়। ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়, বার্মা থ্রু দিয়ে চাইনিজ আর্ম কিন্তু ঢোকাচ্ছে মণিপুরে, এবং মণিপুর থেকে শিলচর হয়ে এদের আলটিমেট টার্গেট হচ্ছে সেভেন সিস্টার্সকে অশান্ত করা। মেঘালয় এখন একটা শান্ত প্রদেশ, মেঘালয়কে এই মণিপুরের এবং শিলচরের মাধ্যম দিয়ে, মানে শিলচর ইজ পার্ট অফ আসাম, তো মণিপুর শিলচর হয়ে মেঘালয়ের মধ্যে আর্মস, ওদের একটা বিভিন্ন যে আর্মস রেবেলস আছে ওদের হাতে এই আর্মস পৌঁছে দেওয়া এবং মেঘালয়কে অস্থির করা। এই বিভিন্ন যে বর্ডার স্টেট গুলো আছে, যেটা বাংলাদেশের বর্ডার স্টেট, যত অস্থির হবে, যত অশান্ত হবে বাংলাদেশের পক্ষে এবং চায়না এবং পাকিস্তানের পক্ষে, বিশেষ করে পাকিস্তান আইএসআই এর পক্ষে এটা খুব সহজ যে এই সব বর্ডার স্টেট গুলোয় আরো অশান্ত করা, এতে ভারতের ইকোনমিক আরো পিছিয়ে দেওয়া। এবং এই যে দুঃসাহস করছে, আমার মনে হয় ভারতের সময় এসে গেছে, বিশেষ করে দিল্লি, একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেয়া। এই দুঃসাহস গুলো যেগুলো করছে, আমি প্রত্যেকটাই আপনাদের সামনে, আপনার দর্শকের সামনে এবং ভারতবাসীর সামনে রাখলাম, এইটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। এইটা যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, যেমন আমাদের জম্মু কাশ্মীর একটা সময় 47-এর পর আমাদের কিছু হিস্টোরিক ব্লান্ডার ছিল, তার জন্য আজকেও আমরা ভুগছি। আমরা 71-এর পর 90,000 সৈন্যকে বন্দি করেছিলাম, ভারতের সামরিক বাহিনী পায়ে পড়েছিল এই পাকিস্তান সামরিক বাহিনী, তাদেরও একটা হিস্টোরিক ব্লান্ডার। আর একদিন কথা হবে, তাদের ফেরত দেওয়া হলো এবং আদান প্রদান কিছু করা হলো না। সেই সময় আমরা অনেক কিছু আদান প্রদান পাকিস্তানের সঙ্গে এই 90,000 সোলজারের সঙ্গে করতে পারতাম, কিন্তু আমরা করিনি। যাই হোক, সময় এখনো আছে, ভারতকে কিন্তু একটা স্ট্রং অ্যাকশন কোনো না কোনো এক সময় নিতে হবে। কিন্তু এই জায়গাটাতে যখন আমরা অনেক দিন হয়ে গেছে, সেই সময়টা যখন ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার করে স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের বিষয়টা আমি একেবারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিলাম, যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি বরদাস্ত করা হবে না দীর্ঘদিন ধরে, আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম, কিন্তু ভারত কেন এতটা মেপে পা ফেলছে? দেখুন, আমার মনে হয় দিল্লির যারা, এটা তো শুধু প্রধানমন্ত্রী না, বিভিন্ন এজেন্সি আছে, তারা বিচক্ষণ। they have never failed India. The Indian Army and all the agencies, যতজন including paramilitary forces, যারা বিএসএফ আছেন, যারা দিন রাত প্রহরী দিচ্ছেন, আমি একটা, they have never failed India.